এই তুমি যদি এইচএসসি 2026 ব্যাচের একজন শিক্ষার্থী হও, আগামীকালকে তোমাদের রসায়ন প্রথম পত্র পরীক্ষা। আমি কি তোমাদের কাছে জানতে চেয়েছি যে তোমাদের প্রিপারেশন ভালো নাকি খারাপ? আচ্ছা, তোমাদের প্রিপারেশন যেমনই হোক না কেন, এই প্রিপারেশন নিয়েও আমাদের রসায়ন প্রথম পত্র পরীক্ষায় একদম একটা কোপ দিয়ে আসতে হবে, একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে হবে। তো কিভাবে তুমি ভালো পরীক্ষা দিয়ে আসবা, তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, সেই মাস্টার প্ল্যান আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আমি একটা মাস্টার প্ল্যান নিয়ে আসছি তোমাদের জন্য। তোমরা জাস্ট চাপ নিও না, টেনশন নিও না। যতটুকু পড়াশোনা করছো, যতটুকু প্রিপারেশন নিয়েছো তুমি, এই প্রিপারেশন দিয়ে আমাদের রসায়ন প্রথম পত্রে কিন্তু একটা ভালো নাম্বার ইনশিওর করতে হবে। সবসময় মাথায় রাখবা যে প্রিপারেশন ভালো থাকলে যে তোমার পরীক্ষা ভালো হবে, ব্যাপারটা কিন্তু সবসময় আসলে এমনটা না। আমি আমার লাইফে অনেক পরীক্ষা দিয়েছি যেখানে আমার প্রিপারেশন খুব একটা ভালো ছিল না, বা হয়তো আহামরি কোনো কন্টেন্ট মাথার মধ্যে ছিল না, বাট তারপর পরীক্ষা ভালো দিয়ে আসছি জাস্ট বিকজ কনফিডেন্স ছিল যে আমি পরীক্ষাটা ভালো দিয়ে আসবো এবং আমি পরীক্ষাতে সবগুলো জিনিস লিখে আসবো। তো যেহেতু বোর্ড পরীক্ষা, তোমাকে এখানে অনেকে অনেক কথাই বলবে, আমি তোমাকে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমাকে যেহেতু পরীক্ষা দেওয়া লাগবে, তোমার ডিসিশন থাকবে 100-র মধ্যে 100 যে ভাই আমি 100% উত্তর করে আসবো। প্রশ্ন সহজ কঠিন যেমনই হোক না কেন, আমাকে সবগুলো জিনিস উত্তর করে আসা লাগবে। খাতার মধ্যে অ্যাটলিস্ট সবগুলো কন্টেন্ট লিখে আসা লাগবে। এরপরে আমি A+ পাবো নাকি পাস করবো নাকি ফেল করবো সেটা পরের ব্যাপার। বাট আমরা আসলে পরীক্ষা দেওয়ার আগে থেকে খুব বেশি আসলে টেনশন করি, যদি আমার জিভাইপে না আসে, যদি আমি ভালো রেজাল্ট করতে না পারি। এই টেনশন গুলো তোমরা কেন করতেছো? বা অনেক ক্ষেত্রে আসলে এখানে ফ্যামিলিগত ব্যাপার একটা থাকে, বা অনেক ফ্যামিলি দেখা যায় তাদের সন্তানদেরকে একটু প্রেশার ক্রিয়েট করে যে তোর জিভাইপ লাগবে, না পাইলে তো সবকিছু শেষ। আসলে এইটা আসলে খুবই বাজে একটা জিনিস, যে আসলে এক্সট্রা প্রেশার ক্রিয়েট করা বা একটা ফোর্স করা যে তোমার জিভাই পাওয়াই লাগবে। একটা আসলে বাউন্ডারি ফিক্স করে দেওয়া, এরকম আসলে বাউন্ডারি ফিক্স করে দেওয়া উচিত না। হ্যাঁ, আমরা পড়াশোনা করতেছি, ভালোভাবে পরীক্ষাটা দেই, টার্গেট একটা আছে যে ভালো রেজাল্ট বা জিভাই, ঠিক আছে। বাট সবসময় যে ওইটাকে মানে আমাদের টার্গেট করেই যে আগাইতে, ব্যাপারটা এরকম না। তুমি তো জিভে 5 এর থেকেও তো ভালো করতে পারো, তুমি তো 95% নাম্বার ইনশিওর করতে পারো, কিন্তু কেন তোমাকে একটা বাউন্ডারি ফিক্স করে দেওয়া হবে? তো এই বাউন্ডারিটা ফিক্স করে দেওয়া হইলে তোমাদের মাথায় একটা প্রেশার কাজ করবে। তুমি যখন পরীক্ষায় বসতে যাবা বা পরীক্ষা দিতে যাবা, তার থেকে মনে হবে আল্লাহ, আমি যদি 80-র উপরে না পাই, আমি যদি A+টা না পাই, আমার কি হবে? তো এইটা আসলে বড় কথা না। তুমি যখন সামনে একটু তোমার জীবনটাকে একটু আগায় দেখবা, একটু যখন তুমি বড় হবা, একটু যখন আমাদের আমরা বর্তমানে যে জায়গা থেকে জীবনটাকে দেখতেছি, বা তোমাদের ওই জায়গাটা যখন ছিলাম, তখন সত্যি কথা বুঝতে পারিনি। বাট যখন তোমাদের থেকে একটু মানে ধরো যে আরো 4-5 বছর পরে তুমি পরে চলে আসবা, তখন তুমি বুঝতে পারবা এই যে একটা GPA 5 বা একটা মনে করো যে পরীক্ষা, এটা লাইফে সবকিছু হইতে পারে না। বাট আমাকে যে কাজটা করতে হবে, আমাকে A+ পাওয়ার জন্য সর্বোচ্চ লড়াইটা চালাইতে হবে, সর্বোচ্চ চেষ্টাটা চালাইতে হবে। এখন সর্বোচ্চ চেষ্টা দেওয়ার পরে আমার যে রেজাল্টটা আসবে, সেটা আমাকে অ্যাকসেপ্ট করা শিখতে হবে, মানে নিতে হবে। তুমি যদি এই যে মেনে নেওয়ার যে ব্যাপারটা, এটা যদি তোমার মধ্যে না থাকে, তুমি লাইফে খুব বেশি দূর আগাইতে পারবে না। এই যে সর্বোচ্চ পরিশ্রম করার যে ব্যাপারটা, এটা যদি তোমার মধ্যে না থাকে, বা তোমার মধ্যে জেদটা না থাকে, তুমি খুব বেশি দূর আগাইতে পারবে না। আর তোমরা যে কাজটা করো যে হ্যাঁ, আরে কি পড়ছি না পড়ছি ব্যাপার না, আমাকে জিভাব লাগবে, একটা জিভাব দিয়ে তুমি কি করবা? তোমার যদি মাথায় কিছু কন্টেন্ট না থাকে, তুমি যদি সামনে লাইফ ভালো করতে না পারো, তাহলে তো হইলো না। তোমাকে এখন থেকে এমন ভাবে গড়ে উঠতে হবে, এত একটা মানে নিজেকে স্ট্রং মানুষে পরিণত করতে হবে, তুমি যেন খুব অল্প আঘাতে তুমি যেন ঝরে না পড়ে যাও। তো আমি তোমাকে এই জন্য কথাগুলো এই জন্য বললাম যে কালকে রসায়ন মানে প্রথম পত্র পরীক্ষা তোমরা দিতে যাবা। তো এই যে পরীক্ষায় বসতে যাবা, প্রিপারেশন যেমনই হোক, আমাদের সবসময় স্ট্রং একটা মাইন্ডসেট নিয়ে নামতে হবে যে আমি ভালো পরীক্ষা দিয়ে আসবো। ওকে, আমি মোটামুটি একটা নাম্বার মতো ওকে ফাইন। কারণ রসায়ন ব্যাপারটা কি, এটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলেই কিন্তু আবার পাস এখানে করা যায়। অনেকে আবার প্যারার মধ্যে আছে। আমি বলতেছি যখন জিরো নিয়ে কথা বলতেছি, মানে ওই পারে অনেক শিক্ষার্থী ভিডিও দেখতেছে, যারা চিন্তা করতেছে ভাইয়া আপনি GPA 5 কথাবার্তা বলতেছেন, আমি তো চিন্তা করতেছি যে আমি কিভাবে পাস করব। তো চাপ নিও না, আমি ওভারঅল একটা গেম প্ল্যান তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী যেমন শুয়ে শুয়ে ভিডিওটা দেখতেছে, একটু উঠে বস, কি কথাগুলো বলতেছি একটু মাথায় রাখ। আগামীকাল যেহেতু পরীক্ষা, ঠিক আছে, একটু ভাইয়া যা কন্টেন্ট গুলো পড়ছি ওইটা নিয়ে আমাদেরকে কিভাবে ভালো পরীক্ষা দিতে পারবো আমি সেটা বলতেছি। একটু বসে ফোনে ভিডিওটা দেখ, এরকম শুয়ে শুয়ে ভিডিও দেখিস না, তাহলে মানে দেখবি যে তোদের ঘুম চলে আসতেছে। একটু উঠে বস, তোরা যে শুয়ে শুয়ে ভিডিও দেখতেছিস। ওকে, একটু খেয়াল কর ভাইয়া। ওকে, জোকস এবার অনেক কথাবার্তা বলছি। তো আমাদের 1 নম্বর টার্গেট থাকবে যেটা, সেটা হচ্ছে দেখ, 1 নম্বর টার্গেট হচ্ছে আমি 100% পরীক্ষা খাতে উত্তর করে আসবো। এতে প্রশ্ন সহজ কঠিন হোয়াট এভার যেমনই হোক না কেন, 100% উত্তর আমি পরীক্ষা খাতায় লিখে আসবো। সো এখন এইখানে ব্যাপারটা দেখো, একটু খেয়াল করো যে তোমাদের প্র্যাকটিক্যালের যে অংশটা রয়েছে, প্র্যাকটিক্যাল, তো এই প্র্যাকটিক্যালের মধ্যে 25 নাম্বার রয়েছে। এটা নিয়ে আহামরি খুব একটা প্যারা হবে না, এটা ম্যাক্সিমাম জায়গায় 25ই দেয়। বাট আমি ধরলাম যে তুমি এখানে 23 নাম্বার পাবা, এখানে তোমাকে 23 দিয়ে দিবে প্র্যাকটিক্যালের মধ্যে। এইদিকে তোমার যে সিকিউ যে অংশটা থাকবে, তোমার সিকিউ থেকে একটু তোমাকে টেকনিক্যালি তোমাকে এখানে একটু অ্যাপ্রোচ করতে হবে। সেটা কিরকম দেখো, সিকিউ যদি পরীক্ষায় কয়টা দেওয়া থাকে, 8টা দেওয়া থাকে। এখন মনে করো আমি ধরে নিলাম যে প্রশ্ন খুব কঠিন হয়েছে, বাট রসায়নের প্রশ্ন নর্মালি খুব একটা কঠিন হওয়ার আসলে সুযোগ থাকে না, কারণ এখানে একটা ধাঁচ রয়েছে, একটা প্যাটার্ন রয়েছে, ওই প্যাটার্ন থেকে প্রশ্নগুলো কিন্তু নর্মালি আসে। এখন আমি ধরে নিলাম যে প্রশ্ন খুবই কঠিন করছে। এখন প্রশ্ন যদি খুবই কঠিন করে, তারপরে মনে করো 8টা প্রশ্নের মধ্যে মিনিমাম 8টা প্রশ্নের মধ্যে মিনিমাম
তিনটা প্রশ্ন থাকবে একদমই সহজ। তো তোমার কাজ হবে প্রশ্ন থেকে এই সহজ যে তিনটা প্রশ্ন আছে বা মোটামুটি যে তুমি লিখতে পারবা, এই তিনটা প্রশ্ন আগে তোমার খুঁজে বের করতে হবে তোমাকে। এখন যেটা আসলে মানে একটু তোমাকে আমি ধারণা দিতে পারি, প্রশ্ন খুব একটা কঠিন হবে না। রিসেন্টলি যে কাহিনীগুলো হইলো, এই কাহিনী হওয়ার পরে এত কঠিন প্রশ্ন তোমাদের করবে না, প্রশ্ন মোটামুটি ভালো একটা প্রশ্ন হবে, এটা আমি আশা করতেছি। তো সেই জায়গাটা থেকে তুমি 3 থেকে 5টা প্রশ্ন ইজিলি কমন পাবা। বাট আমি ধরে নিয়েছি মানে কি কি কেস হইতে পারে ধরে নিয়েছি সব থেকে কঠিন প্রশ্ন করছে, সেক্ষেত্রেও তোমার 3টা প্রশ্ন কমন চলে আসছে। এখন এই 3টা প্রশ্নের মধ্যে ধরো তুমি 2টা প্রশ্ন খুব ভালো করে লিখছো, খুব ভালো করে লিখছো, তাহলে যেহেতু 2টা খুবই ভালো করে লিখছো, আমি ধরলাম যদি এখানে 9 করে যদি পাও, তাহলে 9 দুগুণ তোমার এখানে 18 চলে আসতেছে। 3টা তোমার মোটামুটি কমন আসছে। আর একটা প্রশ্ন আছে তোমার 3টার মধ্যে, প্রথমে 2টা গেছে পরে একটা, তাহলে পরের যে একটা প্রশ্ন আছে এটা তুমি মনে করো মোটামুটি লিখছো, সেক্ষেত্রে তুমি মনে করো এখানে 8 নাম্বার পাইছো। আটও পাইতে পারো, 7ও পাইতে পারো। তো আমি ধরলাম যে আরো একটু কম করে যদি ধরি, মনে করো যে যারা এভারেজ স্টুডেন্ট আছো তাদের কথাবার্তা চিন্তা করে যদি ধরি, আমি ধরলাম যে আচ্ছা তুমি এখানে 8 পাইছো, তাহলে 8 যদি তুমি এখানে পাও, তাহলে এখানে তোমার কত চলে আসে, 8 8 16 6 হাতে আছে 1, তাহলে 2 26 চলে আসতেছে। 2টা প্রশ্ন মানে তুমি যে 3টা প্রশ্ন সব থেকে ভালো পারো, এই ভালো 3টার মধ্যে তুমি 26 নাম্বার নিয়ে আসছো। এখন আমি তোমাকে যেটা বললাম, ধরো 2টা প্রশ্ন তোমার একবারই কমন আসে নাই, তারপরে তোমাকে ক নাম্বার মোটামুটি যা পারো সেটা লিখতে হবে, খ নাম্বার যা পারো তোমাকে 2 4 লাইন লিখতে হবে। গ নাম্বারে এসে তুমি দেখো উদ্দীপকে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো প্রশ্নে তোলো। তোমার মনে হচ্ছে স্যার নাম্বার দিবে, আমি তোমাকে বলতেছি তোমাকে নাম্বার দিবে, ডাটাগুলো তোলো। সেখানে যদি কোনো সূত্র অ্যাপ্লাই করা যায় সূত্রটা লিখো, তারপরে যদি সূত্র দিয়ে যদি ম্যাথের কোনো অপশন থাকে, নর্মালি গ নাম্বারে তো ম্যাথ আসে বা তোমাকে এমন কিছু বলবে যেখানে তুমি টাটকা নাম্বার ইনশিওর করতে পারবা, এই জন্য গ নাম্বারটা সুন্দরভাবে লেখো। এখন ঘ নাম্বারে আসো, ঘ নাম্বারে এসে মনে করো যে এমন একটা প্রশ্ন দিচ্ছে তুমি জীবনেও দেখো নাই, তুমি কিচ্ছু বুঝতে পারতেছো না। এখানে 2 ক্যাটাগরি স্টুডেন্ট আছে, আমি যদি অনেকদিন থেকে পড়াই আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে বলি, কিছু ক্যাটাগরি পোলাপান লিখবে, আবার কিছু ক্যাটাগরি পোলাপান লিখবে না। তো আজকের এই ভিডিওটা যারা দেখতে আসছো তাদের জন্য একটা আশীর্বাদ, আমি তোমাকে একটা টেকনিক শেখাই দিই। ঘ নাম্বার যদি কিচ্ছু না পারো, যদি কমন আসে, তারপরেও লিখবা। কি লিখবো দেখো, গ নাম্বারে যা লিখছো সেই জিনিসগুলো লিখবো, গ নাম্বারে যা লিখছো সেই জিনিসগুলোই লিখবা, গ নাম্বারে যে সূত্র লিখছো সেগুলোই লিখবা। এবং প্রশ্নে যা বলছে যদি মিলাইতে বলে কোনো কিছু, মনে করো যে বসে উদ্দীপকের সাথে মিল আছে কিনা, বা যদি কোনো একটা ডাটা দিয়ে সেটার সাথে কম্পেয়ার করতে বলে, তুমি কম্পেয়ার করে দিয়ে আসবা, মানে যা বলবে আমরা লিখে আসবো, ভুল হইলেও লিখে আসবো। গ নাম্বারে যা লিখছো, গত পারো গয়ের অ্যাপ্রোচটাই ঘয়ের মধ্যে অ্যাপ্লাই করো। তার মানে আমি তোমাকে একটা জিনিস বুঝাইলাম যে কোনো জিনিস ফাঁকা রাখবে না, কারণ বোর্ড পরীক্ষার তোমারই খাতাটা কোন টিচার দেখবে তুমি কি জানো? এখন নর্মালি বোর্ড থেকে একটা উত্তর শিট দেয়া থাকে, অনেক টিচার ওই উত্তর শিট দেখি খাতা কাটে, বা একটা নির্দেশনা দেওয়া থাকে যে খাতার মধ্যে যে উত্তরগুলো আছে বা যে অ্যাপ্রোচ দেওয়া আছে আপনার এটা দিয়ে খাতা কাটবেন। বাট অনেক টিচার থাকে ওই খাতাটা মানে বোর্ড থেকে যে নির্দেশনা থাকে ওই অ্যাপ্রোচের বাইরে যাও, দেখে যে সেটা তো লিখছে বা মেয়েটা তো লিখছে, হাতের লেখা সুন্দর, মোটামুটি অ্যাপ্রোচ ঠিকঠাক আছে, 10 দিবে না, 6 দিবে, 7 দিবে, 8 দিবে না, ওকে ফাইন, 7 দিবে। তুমি একটা প্রশ্নে নাম্বার পাইতে না, সেখানে যদি 7 নম্বর পাও, এটা কি খারাপ জিনিস? 2টা প্রশ্ন পারো না তুমি এখানে, এই যেমন যেখানে তোমার 2টা প্রশ্ন আমি লিখতে বলছি, তো 2টা তুমি পারো না, তোমাকে যদি 2টা যদি 7 করেও দেয়, 7 করে দিলেও তোমার 14 নাম্বার চলে আসতেছে। এখন তুমি তো খুবই বাজে স্টুডেন্ট, ভালো মতো পড়াশোনা করো নাই, তোমাকে যদি 6 করেও দেওয়া ভাইয়া, 6 করেও যদি দেয়, তাহলে 2টা প্রশ্ন 6 দিলে তাও তোমার 12 চলে আসতেছে। তাহলে দেখো আমরা একটু হিসাব করি, তোমার আগে ছিল 26, প্রথমে যদি আমি 14 ধরি তাহলে কত আসে দেখো, যদি 14 ধরি এখানে, তাহলে 6 আর 4 10 শূন্য, 6 আর 10 শূন্য, হাতে আছে 1, 3 আর 4, তোমার 40 চলে আসতেছে। আর মনে করো তোমার 26 ছিল আগে, ওই যে এই 3টা তো তোমার কমন ছিল, বাকি দুটো কমন আসে নাই, তাহলে তোমাকে 6 করে দিচ্ছে, 6 করে দিলেও তো 12 আসতেছে। এখন 12 আসলেও তোমার 6 আর 2 8, 2 আর 1 3, 38 চলে আসতেছে তোমার। আমি ধরলাম 38 থেকে আরো তোমাকে 3 কম দিবে, এখানে তুমি যদি পারো না, তোমাকে ধরো 5 করে দিছে, তাহলে 5 2 করে দিলে, তোমাকে যদি 2 করে দেয় তাহলে 5 2 করে তোমার তাও 10 চলে আসতেছে তোমার। 5 করে দিলেও 10, মানে 5 করে দিবে, তুমি লিখে আসতে পারলে তোমাকে 10-এ 5 দিবেই ভাই, আমি তোমাকে বললাম তোমাকে দিবেই। তো সেক্ষেত্রে তোমার যদি মনে করো 26 আগে ছিল, ভালো, ওই 3টা তো একদম কমন ছিল, আর 2টা পারো না, 5 করে পাইছো, 10 চলে আসতেছে, তাও তোমার 36 চলে আসতেছে। তাহলে এইদিকে তোমার 36 চলে আসতেছে, প্র্যাকটিক্যালে মনে করো তোমাকে 23 দিছে, তাহলে খেয়াল করো 6 7 8 9, তাহলে এখানে তোমার 9 3 4 5 তোমার চলে আসছে 59, ঠিক আছে না? 6 7 8 9 আর এদিকে তোমার 3 2 5 59। তো ধরলাম যে তুমি এখানে 60 পাইছো, এ প্লাস পেতে কত লাগে? আর তোমার 20টা এমসিকিউ কারেক্ট করা লাগে, কারণ 20টা এমসিকিউ কারেক্ট করলে 60 আর 20 তোমার 80 চলে আসবে। তার মানে যারা একদম বাজে প্রিপারেশন নিছো বা মোটামুটি মনে করো একটা বা 2টা চ্যাপ্টার পড়ো, তাদের তো ভালো করা পসিবল। কেন ভালো করা পসিবল ভাইয়া? এই যে 3টা সৃজনশীল, তুমি গুণগত রসায়ন যদি ভালো মতো একটা চ্যাপ্টার পড়ো লিখতে পারবা, ঠিক আছে, এরপর রাসায়নিক পরিবর্তন লিখতে পারবা। এমনও হইতে পারে যে তোমার মৌলের পর্যায়ে আগে থেকে পড়ো নাই, গুণগত রসায়ন থেকে 2টা উত্তর করো, এরপরে রাসায়নিক থেকে একটা উত্তর করো, অথবা রাসায়নিক থেকে 2টা উত্তর করো, গুণগত থেকে একটা উত্তর করো। বাট ম্যাক্সিমাম বললাম যেহেতু গুণগত রসায়ন সারা জীবন পড়ছে, তারপরে তোমাদের গুণগত রসায়ন থেকে অ্যাপ্রোচটা নেওয়া বা হিটটা নেওয়া উচিত হবে। সেক্ষেত্রে তুমি গুণগত রসায়ন থেকে যদি 2টা প্রশ্ন আসে 2টাই উত্তর করবা, মিনিমাম 2টা আসবে, তোমাকে 2টাই উত্তর করতে হবে। এখন এরপরে যারা ওই যে একদম পারো না, তার প্রথম যে চ্যাপ্টারটা আছে তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, সেখান থেকে উত্তর করো, এবং পঞ্চম যে চ্যাপ্টারটা রয়েছে কর্মমুখী রসায়ন, সেখান থেকে উত্তর করো। সেখান থেকে উত্তরগুলো তোমার মোটামুটি ভালো লিখতে পারলে তোমাকে 35 থেকে 36 এই রেঞ্জের মার্কস দেবে। আর তোমার যদি আগে থাকে ভাই আমার 90+
পাওয়া লাগবে, তাহলে তুমি এই প্রথম চ্যাপ্টার থেকে উত্তর করো না, আর 5 নম্বর চ্যাপ্টার থেকে উত্তর করো না, তুমি গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারগুলো থেকে উত্তর করো। বাট যাদের ওই যে সব কমন আসতেছে না, 3টা কমন আসছে, 8টার মধ্যে 3টা কমন, কি করবো? বাকি 2টা তো লিখতে হবে। সেক্ষেত্রে প্রথম চ্যাপ্টার এবং পঞ্চম চ্যাপ্টার এমন ভাবে লিখবা, জাস্ট সুন্দর করে লিখবা, দেখবা যে তোমাকে মিনিমাম 6 করে দিবে। ভালো লিখতে পারলে 7-8 পর্যন্ত মার্কস দেবে। তো তুমি কেন ভয় পাচ্ছ? আসলে এই রেজাল্ট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এই পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এরকম পরীক্ষা তুমি যতদিন বেঁচে থাকবা, তোমার লাইফে একটার পর একটা পরীক্ষা আসতে হবে। আমি তোমাকে আজকে বলে গেলাম, তুমি মিলাই নিও, পরীক্ষার শেষ নাই, তোমাকে লাইফে একটার পর একটা পরীক্ষা দিতেই থাকা লাগবে। সো এইগুলো নিয়ে প্যারা নেওয়া হচ্ছে বোকামি। তুমি জাস্ট সর্বোচ্চ ফাইটটা করো, লড়াইটা করো। তুমি পড়া টেবিলে জেদ নিয়ে বসে যে পড়া টেবিলে পড়তে বসছি, একদম ননস্টপ পড়াশোনা চলবে, যা পড়াশোনা অবশ্যই উড়াধুরা পরীক্ষা হবে, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, যাই করুক না কেন, প্রিপারেশন যেমনই হোক না কেন, আমার কনফিডেন্স 100 আমাকে যা বই দিয়েছেন ভাই, যতগুলো এমসিকিউ সব পড়ে গেছি ভাই, বোর্ডের কোনো এমসিকিউ বাকি রাখিনি ভাই, টেস্ট পেপারের কোনো এমসিকিউ বাকি নেই, সব উড়াধুরা ভাই পড়ে ফেলছি ভাই। এখন রেজাল্ট যাবে পরে, আমি রেজাল্ট নিয়ে ভাবতে চাচ্ছি না, আমি রেজাল্ট নিয়ে একদমই ভাবতে পারছি না, যা আসবে আসবে। বাট আপাতত তো যে কাজটা করতে হবে, সব খাতায় লিখে আসতে হবে, ভালো পরীক্ষা দেওয়া হবে, এটা আমার কাজ, এটা আমি আগে করে আসি, এটা আগে মেক শিওর করে আসো, অটোমেটিক্যালি রেজাল্ট ভালো হয়ে আসবে। বাট তুমি যে কাজটা করো, তোমরা যে কাজটা করো, পরীক্ষা দেওয়ার আগেই ভাবো রেজাল্ট কি আসবে, এটা কি আগে ভাবার তোমার কথা? বা আসলে এটা অনেক ক্ষেত্রে আমরাই তোমাদেরকে ভাবাই, বাট এটা নিয়ে ভাবার কোনো অপশনই নাই। সর্বোচ্চ চেষ্টাটা করো, সর্বোচ্চ লড়াইটা করো। তোমরা হয়তোবা অনেকেই পরীক্ষার্থী সকালেও ভিডিওটা দেখতেছো, যদি আজকে দেখো তাহলে তো আগামীকালকে তোমাদের পরীক্ষা ভালো হবে। আর যদি সকালে ভিডিওটা দেখো তাহলে একটু ঠান্ডা মাথায় পরীক্ষাটা দিয়ে এসো, মাথা ঠান্ডা রাখো। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এবং তোমাদের এই এইচএসসি পরীক্ষার পরেই কিন্তু আসল যুদ্ধ শুরু হচ্ছে, এডমিশন নামক যুদ্ধ। এই বছর কিন্তু খুব বেশি সময় পাবা না। অনেক শিক্ষার্থী আমাদের সাথে প্রি বুকিং করে রাখতেছে। আমাদের প্রত্যেক বছর না, এবছর 2টা কোর্স থাকবে, একটা হচ্ছে মেডিকেল এডমিশন কোর্স, একটা হচ্ছে ভার্সিটি এডমিশন কোর্স। যারা মেডিকেল কোর্সে ভর্তি হবে তারা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট অফারে এখন ভর্তি হয়ে থাকতে পারবা। যারা ভার্সিটি কোর্সে ভর্তি হবে তারাও কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট অফারে ভর্তি হয়ে থাকতে পারবা। ভাই এখন ভর্তি হলে সুবিধাটা কি? পরবর্তীতে যেখানে তোমার কোর্সে ভর্তি হলে 6,000 টাকা, সেখানে তুমি এখন মাত্র 2,000 টাকা ভর্তি হয়ে থাকতে পারবা। মানে তোমার জন্য বিশাল অ্যাডভান্টেজ না? অর্থাৎ তুমি যদি এখন মানে এই প্রি বুকিং করে রাখো, পরবর্তীতে তোমাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, তুমি এই টাকায় এডমিশন পুরোটা সময় আমাদের সাথে ক্লাস করতে পারবা। যারা মেডিকেল ব্যাচে ভর্তি হবে তারা এখন ডিসকাউন্ট অফারে মাত্র 2,000 টাকায় আমাদের সাথে ক্লাস করতে পারবে, এবং এই 2,000 টাকা মেডিকেলের জন্য A2 যেটা একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা। আর ভার্সিটি ব্যাচে ডিসকাউন্ট অফারে মাত্র 1,020 টাকায় ভর্তি হতে পারবা। এই সময়টা কিন্তু সীমিত সময়ের জন্য আমরা দিয়েছি, অফারটা সীমিত সময়ের জন্য দিয়েছি। তো যারা যুক্ত হইতে চাও আমাদের ভার্সিটি এবং মেডিকেল ব্যাচে, আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 0131713231 এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। মেডিকেল ব্যাচে ভর্তি হলে 2,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবা, ভার্সিটি ব্যাচে ভর্তি হলে 1,020 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য তুমি যে ব্যাচে ভর্তি হবা, মেডিকেল ব্যাচে ভর্তি হলে মেডিকেল ব্যাচের কোর্স ফি এই নাম্বারে বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করবা। ভার্সিটি ব্যাচে ভর্তি হলে ভার্সিটি ব্যাচের কোর্স ফি এই নাম্বারে বিকাশে, রকেটে অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করে দেন, আমাকে অ্যাড করে দেওয়া হবে। অথবা তুমি এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেও ভর্তি হয়ে যেতে পারো। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। আমি জাস্ট জানাই রাখলাম ব্যাপারটা। বাট মেইনলি আমাদের এই যে এসএসসি পরীক্ষা ভালো করতে হবে, কারণ সামনে তোমাকে এডমিশনে ভালো করাইতে গেলে আমার রেজাল্টের দরকার আছে। তো এই জন্য সর্বোচ্চ চেষ্টাটা করো, লড়াইটা করো, প্রেশার নিও না। সর্বোচ্চ চেষ্টাটা করলে ভাই ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবেই। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।